করতে হয় আর কি। হ্যাঁ, যাই হোক, তাহলে প্রথম চ্যাপ্টারে আমরা আসতেছিলাম, সেই প্রথম চ্যাপ্টারে নিয়ে কথা বলছিলাম একটু। সালোক সংশ্লেষণ এখন পড়বো আমরা ফটো সিস্টেম। ফটো সিস্টেম বুঝতে গেলে যেটা বুঝতে হবে, সেই কোরোপ্লাস্টের ভিতরে কতগুলো চাকতি ছিল, তোমার নাম পড়ছিল গানা বা গানাম। সেই গানামের ভিতরে যে চাকতিগুলো ছিল থাইলাকয়েড, মনে আছে কিনা? থাইলাকয়েড মিলে হয় গানাম। সে অনেকগুলা গানামকে একসাথে বলা হয়, অনেকগুলো গানাকে একসাথে, সরি, একটাকে বলা হয় গানাম, সবগুলোকে একসাথে বলা হয় গানা। যাই হোক, ওগুলো কিচ্ছু দরকার নাই, আমি শুধু এইটুকু বলবো যে চাকতিগুলোর নাম ছিল থাইলাকয়েড। সেই থাইলাকয়েড চাকতির মধ্যে কতগুলো ইউনিট থাকতো, সেই ইউনিটগুলোকে বলে ফটোসিনথেটিক ইউনিট। ফটোসিনথেটিক মানে সিনথেসিস মানে সালোক সংশ্লেষণ। তাহলে ফটোসিনথেটিক ইউনিটটা মানে হচ্ছে সালোক সংশ্লেষণকারী ইউনিট। সেই সালোক সংশ্লেষণ ইউনিটের মধ্যে, মানে ওই মেমব্রেনটার মধ্যে একটা সিস্টেম থাকতো, তার নাম হচ্ছে ফটো সিস্টেম। এই ফটো সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়। ফটো সিস্টেম মানে হচ্ছে সংক্ষেপে পিএস। তাহলে ফটো সিস্টেম ওয়ান, পিএস ওয়ান, ফটো সিস্টেম পিএস টু। এবং এই ফটো সিস্টেম ওয়ান, পিএস ওয়ান এবং পিএস টু, তাহলে কি বললাম, এটা হচ্ছে প্রকারভেদ। তাহলে ফটো সিস্টেম কয় প্রকার? দুই প্রকার, ফটো সিস্টেম ওয়ান এবং ফটো সিস্টেম টু। এবার আমি যদি বলি এই দুটারই অংশ কয়টা, এই দুটারই তিনটা অংশ আছে। অংশ নাম্বার এক, আলোক শোষণ অংশ, মানে যে অংশ দ্বারা এলা আলো শোষণ করে। অংশ নাম্বার দুই, বিক্রিয়া কেন্দ্র, মানে যেখানে এদের বিক্রিয়াগুলো ঘটে। অংশ নাম্বার তিন, ইলেকট্রন ট্রান্সপোর্ট, দেখা যায় কিনা, চেইন। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে ক্লোরোফিলের মধ্যে, আমি ওখানে পড়ে না, একটু রঞ্জকগুলো পড়ে না, অনেকগুলো রঞ্জক পড়াইছিলাম না? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, তারপরে তোমার হচ্ছে ক্যারোটিন, জ্যান্থোফিল, মনে আছে কিনা? আচ্ছা, মনে রাখবো ওখানে একটা কথা, যে এই সবগুলোর মধ্যে বস, মানে কে আসলে মেইনলি সালোক সংশ্লেষণ করে, ওটা হচ্ছে ক্লোরোফিল এ। কথা বুঝতে পারছো? মেইনলি কাজটা করে হচ্ছে ক্লোরোফিল এ। তাহলে যেহেতু কাজটা ক্লোরোফিল এ করে, বাকিরা তো তাহলে তাহলে কি করে? শুধুমাত্র ওকে সাহায্য করে, ঠিক কিনা? আমার কথা বুঝতেছো কিনা? যেহেতু তাহলে বাকিরা যেহেতু তাহলে সাহায্য করে, তাহলে একটা কথা লিখে রাখো, ক্লোরোফিল এর পাশে লিখে রাখবা যে ক্লোরোফিল একে, মানে ক্লোরোফিল একে হচ্ছে কি কি বলা যায় এটাকে, আহ, মানে ক্লোরোফিল এর পাশে লিখে রাখো যে এটাই মূলত সালোক সংশ্লেষণ কাজে লাগে। ক্লোরোফিল এটার পাশে লিখে রাখো এটাই সালোক সংশ্লেষণ কাজে লাগে। আর বাকি যতগুলো আছে, মানে নিচে স্টারতে লিখে রাখবা, নিচে স্টারতে কথা লিখো যে ক্লোরোফিল এ সালোক সংশ্লেষণে কাজে লাগে, আর বাকিগুলা ক্লোরোফিল এ কে সাহায্য করে। তাহলে যেহেতু সাহায্য করে, ওগুলাকে বলা হয় অ্যান্টেনা পিগমেন্ট। আমাদের অ্যান্টেনা কি করে? টিভির অ্যান্টেনা কি করে? টিভির অ্যান্টেনা সিগন্যাল নিয়ে আসে। তাহলে টিভিতে দেখি আমরা, টিভিতে, তাহলে টিভিটা হচ্ছে এখানে ক্লোরোফিল এ, আর অন্যগুলো হচ্ছে ওর অ্যান্টেনা। তাহলে ক্লোরোফিল এ হচ্ছে প্রধান পিগমেন্ট, মানে যেটা মিলে সাবস্টেশন করে। আর বাকি যতগুলো আছে, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোসাইন, ফাইকোরিথ্রিন, সবগুলো আছে অ্যান্টেনা, মানে আলো এসে ওগুলোতে পড়ে, তারপর ওরা ওরা ক্লোরোফিল এর কাছে পাঠায়। তাহলে পরীক্ষা আসছে নিচের কোনটি অ্যান্টেনা পিগমেন্ট নয়? তাহলে অ্যান্টেনা পিগমেন্ট নয় একজনই, কে সেটা? ক্লোরোফিল এ। ওকে, তাহলে আলো শোষণ করার কাজটা মেইনলি কার? সালোক সংশ্লেষণ কাজটা মেইনলি কার? ক্লোরোফিল এর। তাহলে এবার আসো, তাহলে এই পিএস ওয়ান এবং পিএস টু দুটারই এই তিনটা অংশ, এবং আমরা এই তিনটা অংশের মধ্যে কি পার্থক্য আছে এটা এখন দেখি। তাহলে যদি বলে ফটো সিস্টেমের কয়টা অংশ? তিনটা অংশ, আলোক শোষণ অংশ, বিক্রিয়া কেন্দ্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। জিনিসটা বুঝে খুব জরুরি দেখো। তাহলে প্রথমে আসি আলোক শোষণ অংশ। এক মিনিট একটু।
একটু দাঁড়াও। ওকে, তাহলে প্রথমে এসে আলোক শোষণ অংশ। তাহলে আলোক শোষণটা কি করে তোমরা জানো, একটু আগে বলছো আমাকে। ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ। ওকে, এখানে করবে ক্লোরোফিল এ। তাহলে দুটাই যদি ক্লোরোফিল এ হয়, তাহলে একটা নাম কেন ফটোসিস্টেম ওয়ান, একটা নাম কেন ফটোসিস্টেম বি? দেখো, এটা হচ্ছে ক্লোরোফিল এ 683, আর এটা হচ্ছে ক্লোরোফিল এ 673। তোমার প্রশ্ন হতে পারে, ভাই হোয়াট ইজ 683, হোয়াট ইজ 673? এগুলো হচ্ছে আলোক তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এই ফটোসিস্টেম ওয়ানে যে ক্লোরোফিল এটা থাকে, সেটা 683 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোটাকে শোষণ করে। ক্লোরোফিল এ 673, মানে ফটোসিস্টেম টুতে যে ক্লোরোফিল এটা থাকে, সেটা 673 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোটাকে শোষণ করে। তার মানে কে কত তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করতেছে সেটার উপর ভিত্তি করে করা হয়েছে যে এর নামটা, যে কোনটা হচ্ছে ফটোসিস্টেম এ, কোন ফটোসিস্টেম বি। মনে রাখবো যেটা 73, একটা 673, তোমার প্রায় সময় উল্টে ফেলো। মনে রাখবো ফটোসিস্টেম হচ্ছে ক্লাসে 1 রোল, এটা ক্লাসে 2 রোল। 1 রোলের নাম্বার সবসময় বেশি থাকবে। তাহলে সে হচ্ছে 683, এটা 673। এটা গেল হচ্ছে আলোক শোষণ অংশ। এবার সে বিক্রিয়া কেন্দ্র। ঠিক এখানেও একরকম ক্লোরোফিল, ক্লোরোফিল এ আছে, ক্লোরোফিল এ আছে। এই ক্লোরোফিল এটাকে এখানে, ক্লোরোফিল এটা তো এক ধরনের রঞ্জক, যার জিনিসটা হচ্ছে পিগমেন্ট, বা এটা এটা একটা নাম আছে, এই ক্লোরোফিল এটা এক ধরনের নাম আছে। আমরা এই নামটা একটু পরে আসতেছি, ওটা পি দিয়ে নামটা, হ্যাঁ। এটা ফিওফাইটিন বলা হয়, আমি ওটা একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। এখন একটু বুঝবেন, একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। তাহলে এক ধরনের ক্লোরোফিল এ আছে যার নাম হচ্ছে ফিওফাইটিন। ফিওফাইটিন, ফিওফাইটিন। ক্লোরোফিলের অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে একটা হচ্ছে ফিওফাইটিন। তাহলে ফিওফাইটিন কি এক ধরনের ক্লোরোফিল এ। তাহলে এই ফিওফাইটিনটাকে সংক্ষেপে পি দ্বারা প্রকাশ করছে। তাহলে বিক্রিয়া কেন্দ্রে এক ধরনের ক্লোরোফিল এ থাকে যার নাম হচ্ছে ফিওফাইটিন। সেও একটা আলো শোষণ করতে পারে এবং তার তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 700 ন্যানোমিটার। তাহলে ওটা বলে পি 700, তার মানে ফিওফাইটিন 700। আর এটাকে বলা হয়, এটাও ক্লোরোফিল এ, ওই ফিওফাইটিন আছে এখানে, তার নাম হচ্ছে 600, P 680। তার মানে এটা 700 তরঙ্গদৈর্ঘ্যে আলো শোষণ করতে পারে, এটা 680 তরঙ্গদৈর্ঘ্যে আলো শোষণ করতে পারে। তাহলে কিভাবে মনে রাখবো? ওই দেখো, ক্লাসে ফার্স্ট বয় সবকিছু বেশি বেশি, ক্লাসে সেকেন্ড বয় ফার্স্ট বয় থেকে একটু কম কম। দেখো, বেজর গুলো থাকে হচ্ছে আলোক শোষণ অংশে, আর জোড়া 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 যেগুলা, জোর যেগুলা, সেগুলো থাকে হচ্ছে বিক্রিয়া কেন্দ্রে। বেশিটা থাকে হচ্ছে PS1-এ, কমগুলো থাকে PS2-তে। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কোনো পার্থক্য নেই, দুটো সেম। তাহলে ক্লোরোফিল, ফটোসিস্টেম ওয়ান আর ফটোসিস্টেম টু কি দ্বারা পৃথক হয়েছে বুঝতে পারছি। ওকে, যে পরীক্ষা প্রশ্ন আসে ফটোসিস্টেম ওয়ানের বিক্রিয়া কেন্দ্রে কি থাকে, P700। পি মানে কি? ফিওফাইটিন। এই পি মানে হচ্ছে ফিওফাইটিন, উপরে লিখে রাখো, পি ইজ ইকুয়াল টু ফিওফাইটিন। দেখা হলে বলবা। ছবিটা থাক, এগুলোর নাম কি বলছিলাম? থাইলাকয়েড। আর এই ক্লোরোপ্লাস্টের যে তরলটা থাকে, তরলটার নাম কি মনে আছে? স্ট্রোমা। আর এগুলোর নাম হচ্ছে থাইলাকয়েড। এখানে আরো চারটে আছে এরকম। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখো আলোক, আলোক শোষণ অংশ, ওদের কাজ কি করা? বলো, ওদের কাজ কি করা?
আলোক শোষণ। এরপরে কি আসতেছে? বিক্রিয়া কেন্দ্র। তাহলে এখানে কি হবে? বিক্রিয়া হবে। আচ্ছা, এই বিক্রিয়া কেন্দ্রে বিক্রিয়া হওয়ার পরে এরপরে কি হবে? ইটিসি, সংক্ষেপে লিখছি, পুরনো কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সংক্ষেপে লিখছি ইটিসি। হ্যাঁ, দেখো এখানে এই যে এই দুটা বিক্রিয়া কেন্দ্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই দুটা সম্পূর্ণ হওয়ার পরে এখানে দুটো জিনিস তৈরি হয়। তোমরা পড়ছিলা, একটা হচ্ছে এটিপি আর একটা হচ্ছে NADPH2। তার মানে আলো শক্তি শোষণ করে বিক্রিয়া কেন্দ্রে দুটো বিক্রিয়া কেন্দ্র বিক্রিয়া টিক্রিয়া হচ্ছে, হওয়ার পরে একটা ইলেকট্রন তৈরি হয়। ইলেকট্রন, ইলেকট্রন, সেই ইলেকট্রন তৈরি হবে কার কাছে? চলে আসে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কাছে চলে আসে। আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সেই মানে সেই ইলেকট্রনটাকে ঘুরায়। এবং এই বিক্রিয়া কেন্দ্র থেকে শুরু করে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই দুটা প্রক্রিয়া যখন শেষ হয় তখন ওখান থেকে দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে এটিপি, একটা NADPH2। তাহলে তুমি কিন্তু বলতে পারবে না যে বিক্রিয়া কেন্দ্রের কারণে এটিপি পাওয়া যায়, তা না। এই বিক্রিয়া কেন্দ্র থেকে শুরু করে ইটিসি, দুটো মিলে একসাথে মিলে যখন কাহিনীটা ঘটে তখন ওখানে দুটো জিনিস পাওয়া যায়, একটা এটিপি আর একটা NADPH2। তোমরা 19-এ পড়ছিলে না যে এটিপির মধ্যে শক্তি জমা থাকে? হ্যাঁ, ফসফেট আসতে, ওগুলোতে আমি বিস্তারিত আসবো, সমস্যা নেই। তাহলে এটিপির মধ্যে ফসফেট মানে শক্তি জমা থাকে, এই শক্তিটা, এবং হচ্ছে NADPH2 এর মধ্যে শক্তি থাকে, সেটা আমি পরে বলবো, ওগুলো কিছু দরকার নেই এখন আপাতত। তাহলে যেহেতু এটিপির মধ্যে শক্তি জমা থাকে, সেই জন্য এটিপির একটা নাম দিচ্ছিলাম আমরা 19-এ পড়ছিলাম, জৈব শক্তি, জৈব বা মুদ্রা শক্তি। কথা বুঝতে পারছি? তাহলে সিম্পল কথা এটা, যে আলোক শোষণ অংশ আলোক শোষণ করবে। কত তরঙ্গ দৈর্ঘ্য বলতো? PS1 হলে ক্লোরোফিল A 683, আর PS2 হলে ক্লোরোফিল A 673। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, আলো শোষণ করার পর সেই আলোটা কোথায় যাবে? বিক্রিয়া কেন্দ্রে যাবে। বিক্রিয়া কেন্দ্রে যাওয়ার পর সেখানে কি তৈরি হবে? একটা ইলেকট্রন তৈরি হবে। তারপর সেই ইলেকট্রনটা ট্রান্সপোর্ট করার জন্য কই চলে যাবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কাছে চলে যাবে। বলো এটুকু আমার কথা বুঝতে পারছো কিনা? কারণ কনফিউশন হচ্ছে এই জিনিসটা, এবং এই দুটো যখন ঘটে যাবে তখন দুটো জিনিস তৈরি হবে, একটা এটিপি আর একটা NADH2। এই দুটোতে কারো কোনো কনফিউশন নেই? না না, PS মানে হয় PS1 নয় PS2, যে কোনো একটা। হুম। এবং এটাকে কি বলা হয় দেখো? জৈব শক্তি অথবা মুদ্রা শক্তি, 19-এ পড়ছিলাম। এবং বইয়ে যখন যাবা তখন দেখবা যে আরো কিছু নাম দেওয়া আছে যে ইংলিশে, বই পড়ার সময় দেখবা আরো কিছু নাম দেওয়া আছে ইংলিশে, যাকে ইউনিভার্সাল, ইউনিভার্সাল এনার্জি স্টোরেজ কম্পাউন্ড বলা হয়, তারপরে এনার্জি কারেন্সি অফ সেল বলা হয়, তারপর হচ্ছে সেলস এনার্জি, তোমার হচ্ছে কয়েন অফ সেলস এনার্জি ট্রান্সফার বলা হয়। যাই হোক, যা কিছুই বলুক, ওখানে যদি এনার্জি কথাটা থাকে তাহলে ওটা কি অ্যান্সার? কি হবে? এটিপি। আমি কি বুঝতে পারছি কথাটা? আচ্ছা, তাহলে এই গেল দুটো জিনিস। এবার আসো, তাহলে আলটিমেটলি পুরো বিস্তারিত জেনে গেলাম। এখন যে জিনিসটা একটু আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তোমার বইয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের 7টা অংশ আছে, এবং এই 7টা অংশের নাম সিরিয়ালি তোমার মুখস্থ থাকতে হবে। কেন সিরিয়াল থাকতে হবে? কারণ তুমি এখন যদি সিরিয়ালে মুখস্থ করো তাহলে একটু পর যখন আমরা আরো বিস্তারিত একটা জিনিস আছে, এই 7টা নাম কারো দ্বারা সিরিয়ালে মুখস্থ রাখতে হবে। দেখো, ফিওফাইটিন, একটু কষ্ট করে সিরিয়ালে মুখস্থ রাখতে হবে। ফিওফাইটিন, সংক্ষেপে আমরা এটা বলবো PAS। তারপরে প্লাস্টোকুইনিন, সংক্ষেপে বলবো PQ। তারপরে 3-এ বলবো সাইটোক্রোম। এই সাইটোক্রোম কই পড়ছিলাম মনে আছে? সাইটোক্রোম কই পড়ছিলাম মনে আছে? এই সাইটোক্রোম মনে নেই? তাই নাকি? মানে কোর্সিলিতে পড়ছিলাম, মানে কোন টপিক্সে পড়ছিলাম? হ্যাঁ, অ্যানান কোটাসপোর্টে কি পড়ছি নাকি এটা? তার জন্য আমার বলতে পারবো না। লুন্ডারের মতো নামটা তো আমাকে বলতে পারতে হবে। তার মানে পড়াশোনার অবস্থা দেখো। তাহলে দেখো,
প্লাস্টোকুইনান, সাইটোক্রোম, প্লাস্টোসায়ানিন, ফেরিডক্সিন, ইনহিবিটর। একবার নিজে নিজে পড়ো। ফিওভাইডিন, প্লাস্টোকুইনান এখনো মুখস্থ করো। ফিওভাইডিন, প্লাস্টোকুইনান, সাইটোক্রোম, প্লাস্টোসায়ানিন, ফেরিডক্সিন, ইনহিবিটর এখনো মুখস্থ করো। ওকে ওকে, মুখস্থ করার একটু আগে একটু কথা। এই যে আমি এনএডিপি আর এই এটিপি আর এনএডিপিএস টু লিখেছিলাম না একটু আগে, যে এখানে এটিপি আর এনএডিপিএস টু লিখছিলাম। আচ্ছা, ওইটার পাশে একটা কথা লিখে রাখবা, দেখো। এই আমি বলছিলাম যে পুরা ফটো সিস্টেমটা কই থাকে, এই থাইলাকয়েডের মেমব্রেনে থাকে, ঠিক কিনা? থাইলাকয়েডের মেমব্রেনে থাকে। আচ্ছা, মেমব্রেনের কোন দিকটায় এটিপিটা জমা হয়? যে দিকটায় স্ট্রোমা থাকে, মানে তরলটা যেদিকে সেদিকে থাকে। তাহলে ওই এটিপি আর এনএডিপিএস টুর পাশে এরকম একটা টান দিয়ে লিখবা যে থাইলাকয়েডের যে পাশে স্ট্রোমা থাকে, মানে তো এই তরলটা থাকে, মানে বাইরের দিকে আর কি। তাহলে ওখানে ওটা এটিপি আর এনএডিপিএস টুর পাশে টান দিয়ে লিখবা থাইলাকয়েডের যে পাশে স্ট্রোমা থাকে সেদিকে জমা হয়। মানে এটিপি আর এনএডিপিএসটা জমা হয় থাইলাকয়েডের যে পাশে স্ট্রোমা থাকে সেই দিকটা। দুটাই কোথায় জমা হয়? থাইলাকয়েডের যে পাশে স্ট্রোমা থাকে সে পাশে। বুঝছে? আচ্ছা, এবার এখানে আসি। একটু আগে পড়াইছি ফিওভাইটিন আসলে কি। ও আসলে কিছুই না, ও এক ধরনের কি। ফিওভাইটিনটা কি আসলে একটু আগে বললাম না, ক্লোরোফিলে। এটা হচ্ছে রূপান্তরিত ক্লোরোফিলে। তাহলে ফিওভাইটিন হচ্ছে রূপান্তরিত ক্লোরোফিলে গেল। এটা হচ্ছে প্লাস্টোকুইনান। প্লাস্টোকুইনান হচ্ছে চলনশীল লিপিড। আমি যে কথাগুলো বলছি এগুলো পরীক্ষায় খুব আসে। আচ্ছা, প্লাস্টো তাহলে চলনশীল লিপিড হচ্ছে প্লাস্টোকুইনিন, আর প্লাস্টোসায়ানিন হচ্ছে চলনশীল প্রোটিন। আচ্ছা, এবার আমি তোমাদের জিজ্ঞেস করবো, সাইটোক্রোমে একটা মৌল পাইছিলাম আমরা, যে ইলেকট্রনে গ্রহণ করতেছিল আর ত্যাগ করতেছিল, লুনাকে পড়ার সময় কি মৌল? মানে আয়রন। আয়রন মানে আসবাইক বা আয়রন যেটাই বলি। তাহলে এটা হচ্ছে লৌহ অথবা আয়রন বিশিষ্ট প্রোটিন। লৌহ বা আয়রন গঠিত প্রোটিন। এটা হচ্ছে লৌহ বা আয়রন গঠিত। তাহলে একটু আসে দেখো, কোরফিওভাইটিন আসলে কি রূপান্তরিত ক্লোরোফিলে? এই প্রশ্নটা পরীক্ষায় হাজার হাজার বার আসছে। মানে আস্তে আস্তে টায়ার্ড হয়ে গেছে এমন একটা অবস্থা, যে কোনটা রূপান্তরিত ক্লোরোফিলে, অ্যান্সার হচ্ছে ফিওভাইটিন। এই দুটা আশি আশি করে আসে না, যে চলনশীল লিপিড কোনটা, চলনশীল প্রোটিন কোনটা। আচ্ছা, আর আয়রন হচ্ছে তোমার সাইটোক্রোম। আর দেখো ফেরিডক্সিন, দেখো আয়রনের সাথে যদি সালফার যুক্ত করে দাও তাহলে ওটা হয়ে যায় ফেরিডক্সিন। এনএডিপি রিডাক্টেজ দরকার নেই, এগুলো অবজেক্টিভে খুব আসে। এটা কিন্তু পরের দিন ধরবো। তোমাদের পড়ানো করলে মানে মুভ করে, ওদের দেখো ওর কাজটা কি, দেখো ওদের কাজ হচ্ছে ইলেকট্রন পরিবহন করা, তাই না? তাহলে আয়রন দেখছিলা যে সে আয়ন হিসেবে গ্রহণ করে, একবার আস হয় একবার ইক হয়, মানে একবার গ্রহণ করে একবার ত্যাগ করে।
কিন্তু প্রোটিন তো আর গ্রহণ ত্যাগ ওইভাবে করতে পারে না, সে নিজে ওটাকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ওদের নামটাই কি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ট্রান্সপোর্ট মানে কি? পরিবহন, কাজে হচ্ছে পরিবহন করা। তাহলে যেটা আয়রন, আয়ন আয়ন হিসেবে থাকতে পারে, সেটা আয়ন হিসেবে একটা গ্রহণ করে একটা ছেড়ে দেয়, একটা গ্রহণ করে একটা ছেড়ে দেয়। কিন্তু যে আয়ন না, প্রোটিন কি কোনো আয়ন? আয়ন এটা বড় হলে বুঝবে আর কি, অনেক অনেক কাহিনী আছে। কিন্তু তোমার মানে তোমাদের লেভেল অনুযায়ী প্রোটিন কোনো আয়ন হিসেবে বলা যাবে না। তাহলে যেহেতু প্রোটিন কোনো আয়ন না, তাহলে সে কি করবে, সে ইলেকট্রনটাকে ঘাড়ে করে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। সেটা আমাকে বলা হচ্ছে কি চলনশীল। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসি আসল সালোক সংশ্লেষণ কেবল শুরু হলো, হ্যাঁ। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কেবল শুরু করতেছে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া দুই ভাগ করে। কেউ আবার ক্লাস থেকে বের হয়ে গেছে নাকি? একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আচ্ছা, নাম শুনে বোঝা যাচ্ছে এবং এগুলো 9-10 ছিল। আলো নির্ভর পর্যায় মানে কি? যেখানে আলো লাগে। আলো নিরপেক্ষ মানে যেখানে আলো লাগে না। আচ্ছা, তাহলে আমি পুরো ব্যাপারটা কি হয় আসলে দেখো, সংক্ষেপে যদি একটু আলোচনা করি। আলোক নির্ভরে কি হয়, আলোক নিরপেক্ষতে কি হয় দেখো। আলোক নির্ভরে যেটা হয়, এখানে একটাই ঘটনা ঘটে, যার নাম হচ্ছে ফটো ফসফো ফটো ফসফোরাইলেশন। আচ্ছা, তাহলে খুব সিম্পলি যদি বলতে চাই, আলোক নির্ভর পর্যায়ে কি হয়, আলো লাগে। সেই আলোটা যখন গাছে গাছে পড়ে, তখন সে আলোটা কি করে, শক্তিটাকে জমা করে। কিভাবে জমা করে? একটা এডিপি আছে, এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হয়, ইনঅর্গানিক। তাহলে ডিপি মানে এডিনোসিন ডাইফসফেট, তার সাথে আরেকটা ফসফেট যুক্ত হয়। এখানে সূর্যের আলোটা পড়ে, পরে সেটাকে বানায় ফেলে কি, এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এই যে ফসফেটটাকে যুক্ত করলো, 3 নম্বর ফসফেটটা দেখো, এডিপি মানে এডিনোসিন ডাইফসফেট, সেখান থেকে গেলো এটিপি মানে এডিনোসিন ট্রাইফসফেট, তার মানে আরেকটা ফসফেট এক্সট্রা যোগ হয়েছে। এই সেটা এক্সট্রা ফসফেট যোগ হলো, ওটা কার শক্তি দ্বারা? সূর্যের আলো শক্তিটা দ্বারা। তাহলে ফসফেট যুক্তকে বলা হয় ফসফোরাইলেশন। যেহেতু ফটো আলোর সাহায্যে যুক্ত হয়, সেই জন্য একে বলা হয় ফটো ফসফোরাইলেশন। তাহলে এই আলোক নির্ভর পর্যায়ের কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি, এটিপির মাধ্যমে শক্তি জমা রাখা। এবং সে এই কাজটা করতে গিয়ে, সেই কাজটা এখানে, এই কাজটা করতে গিয়ে সে এখানে আরো কিছু জিনিস তৈরি করে। কি তৈরি করে? সে এখানে দুটো জিনিস তৈরি করতে পারে। আমরা ওটা পরে আসতেছি, শুধু এইটুকু আগে বুঝে নাও, ঠিক আছে? সেটা করতে গিয়ে এখানে তোমার হচ্ছে আরো ব্যাপার আছে, সে এনএডি তৈরি করে, অক্সিজেন তৈরি করে, এখানে আরো কিছু ব্যাপার আছে, এগুলো একটু পরে আসতেছি। এখন বললে একটু ঝামেলা পড়ে যাবে, হ্যাঁ, সেজন্য এখন বলতেছি না। তার মানে এর কাজটা হচ্ছে আসলে শুধু শক্তিটা জমা করা, মানে শক্তি জমা করে। কেন? কারণ এরপরে যখন আলোক নিরপেক্ষ পর্যায়ে আছে, ওখানে কোনো আলো নাই, শক্তি নাই। তাহলে এই শক্তির ওখানে যেন কাজে লাগানো যায়। তাহলে আমি যদি সালোক সংশ্লেষণের বিক্রিয়াটায় আসি, তাহলে 6 কার্বন ডাই অক্সাইড, 12 পানি মিলে তৈরি করে C6H12O6 প্লাস 6 পানি প্লাস 6 অক্সিজেন। দেখো, এর মধ্যে আমি একটু বলে দিই, এই অক্সিজেনটা তৈরি হয় হচ্ছে এই জায়গায়, এখানে অক্সিজেন তৈরি হয়। একটুকে দেখলে এখানে এটিপি তৈরি হয় 1 নম্বর, অক্সিজেন তৈরি হয় 2 নম্বর, আর একটা জিনিস তৈরি হয় NADPH2। শুধু লিখে রাখো নিচে, একটু সংক্ষেপে কিন্তু এইভাবে লেখা যায়, NADPH প্লাস H প্লাস। ঠিক আছে? তাহলে এখানে মোট তিনটে, মানে আলোক নির্ভর পর্যায়ে তিনটে জিনিস তৈরি হয়, একটা এটিপি, অক্সিজেন আর NADPH2। তো যে প্রশ্ন যদি আসে, এই অক্সিজেন কোথায় তৈরি হয়? আলোক নির্ভর পর্যায়ে। কিভাবে তৈরি হয় আমরা পরে ব্যাখ্যা আসবো, এবং এটা এখন মনে রাখারও দরকার নেই, শুধু এটুকু মনে রাখলে চলবে। ফসফোরাইলেশন মানে ফসফেট যুক্ত হওয়া, এই যে ফসফেট যুক্ত হওয়া, যেহেতু আলোর সাহায্যে যুক্ত হয়, সেজন্য নাম ফসফোরাইলেশন। কেন করছি? সূর্যের আলোটাকে জমা করার জন্য, যাতে এরপরে আলোক নিরপেক্ষতে গিয়ে আমরা এই শক্তিটা ব্যবহার করতে পারি। তাহলে আলোক নিরপেক্ষ থেকে এই শক্তিটা ব্যবহার করে কি তৈরি করতে হবে, দেখো তো কি তৈরি করা বাকি আছে এখানে। হ্যাঁ, পানি তো আমাদের মেইন কিছু না, মেইন জিনিসটা কি আসলে, গ্লুকোজ। তাহলে আসলে গ্লুকোজটা তৈরি করা বাকি আছে এখানে। তাহলে এই আলোক নিরপেক্ষ নিরপেক্ষ মেইন কাজ হচ্ছে গ্লুকোজ তৈরি। বলো বুঝছো কিনা? এবং এই গ্লুকোজ তৈরি করতে গিয়ে এখানে 3টা চক্র আছে। একটা হচ্ছে ক্যালভিন চক্র, একটা হচ্ছে হ্যাস ও স্লাক চক্র, 3 নম্বর হচ্ছে ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম।
চক্র। ওটার সংক্ষেপটা আমি লিখে দিচ্ছি একটু। সংক্ষেপ হচ্ছে ক্যাম চক্র। সিতে ক্যালসুলেশন, এতে অ্যাসিড, এমতে মেটাবলিজম। ক্যাম চক্র। ক্যালসুলেশন, অ্যাসিড, মেটাবলিজম চক্র। যেটা বলতেছিলাম যে আলোক নির্ভরের মেইন কাজটা হচ্ছে আলো শক্তিটাকে জমা করা এবং তার সাথে অক্সিজেনটা তৈরি হয়ে যায় কাকতালীয়ভাবে। কিছু পানিও তৈরি হয়, সেটা আমরা পরে বিস্তারিত আলোচনার সময় দেখব। এখান থেকে এটুকু শুধু জানার দরকার যে ফটোফসফোরেশনে আলো শক্তিটা জমা হয় কোথায়? এটিপির গায়ে এবং এই যে এনএডিপি আছে। এবং একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে অক্সিজেন। তাহলে আমার কি তৈরি করা বাকি? তৈরি করা বাকি হচ্ছে গ্লুকোজ। তাহলে গ্লুকোজটা কোথায় গিয়ে তৈরি হবে? গ্লুকোজটা তৈরি হবে আলোক নিরপেক্ষ পর্যায়ে গিয়ে। কিভাবে? এখানে কতগুলো চক্র ঘটে। কি কি চক্র? কেলভিন চক্র, হ্যাসোস্লাক চক্র, আর একটা হচ্ছে ক্যাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র। এমন না যে এই তিন চক্র একসাথে ঘটে। কোনো উদ্ভিদে ক্যালভিন চক্র ঘটতে পারে। এই ক্যালভিন চক্রের অপর নাম C3 চক্র, লিখে রাখতে পারো, ওটা C3। হ্যাসোস্লাকের অপর নাম C4। তার মানে কোনো কোনো উদ্ভিদে C3 হয়, কোনো কোনো উদ্ভিদে C4 হয়, আবার কোনো কোনো উদ্ভিদে ক্যাম চক্র বা ক্যাসুলেশন অ্যাসিড মেটাবলিজম চক্র হয়। তার মানে এটা নির্দিষ্ট নয় যে কোন উদ্ভিদে কোনটা হবে, এক এক উদ্ভিদে এক একটা হয়। তাহলে পরীক্ষায় বা প্রশ্ন আসছিল, নিচের কোনটি নিচের কোনটি কার্বোহাইড্রেট তৈরিতে অংশগ্রহণ করে না? দিয়ে চারটা অপশন ছিল। এক নম্বর ছিল ক্যালভিন চক্র, দুই নম্বর ছিল হ্যাসোস্লাক চক্র, তিন নম্বর ছিল ক্রাসুলেশিয়ান অ্যাসিড বিভাগ চক্র, আর চার নম্বর ছিল ক্রেবস চক্র। অ্যান্সার কি হলো? ক্রেবস চক্র হলো। বুঝতে পারছো? তার মানে ক্রেবস চক্র তো এখানে নাই। তাহলে কার্বন মানে কার্বোহাইড্রেট মানে কি? গ্লুকোজ। তাহলে কার্বোহাইড্রেট তৈরিতে মেইনলি কাজ করে এই তিনটা চক্র। একটু মাথায় ঢুকছে কিনা? মানে বেশি ওভারলোড হয়ে যাচ্ছে নাকি? ওকে, কারো কোনো প্রবলেম হলে বলবা, বলো এটুকু, এই জিনিসটা বুঝছো কিনা, এই আইডিয়াটা ক্লিয়ার কিনা বাকিদের? ওকে, তাহলে এখন আমরা শুরু করবো আলোক নির্ভর পর্যায়ে। তাহলে আলোক নির্ভর পর্যায়ে যদি শুরু করতে চাই, তাহলে প্রথমে কি চলে আসবে? কি? ফটোফসফোরাইলেশন। তাহলে হেডিং দাও ফটোফসফোরাইলেশন। তাহলে এক কথায় ফটোফসফোরেশন মানে কি? ফটোফসফোরেশন মানে হচ্ছে এডিপির সাথে ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করে, এর নাম হচ্ছে ফটোফসফোরেশন। আচ্ছা, যাই হোক, এই ফটোফসফোরেশন একটা বিক্রিয়া আছে। আমি বিক্রিয়াটা আগে লিখি, হ্যাঁ। যেমন একটা এডিপি যুক্ত হয়েছে, এডিপি অংশগ্রহণ করছে, তার সাথে ফসফেট যুক্ত হবে, তোমরা এটা জানো। তার সাথে সাথে এনএডিপি আসছে এবং পানি আছে। এরা সবাই মিলে তৈরি করবে কি? এই দুটো মিলে হবে হচ্ছে এটিপি। এনএডিপি এর সাথে পানি থেকে কিছু চলে আসবে, হবে হচ্ছে NADPH2। এখানে কিছু পানি থেকে যাবে এবং তৈরি হবে অক্সিজেন। তাহলে এটিপি ফসফেট মিলে এটিপি, এই ফসফেট এবং পানির কিছু অংশ মিলে হচ্ছে NADPH2, মানে পানি থেকে NADPH2, সেই এখানে কিছু পানি থেকে এখানে পানি চলে আসে কিছু। আমি বিক্রিয়া সমতা করি না, হ্যাঁ, এবং এখানে আমরা পাই অক্সিজেন। আচ্ছা, কেন সমতা করিনি? কারণ আমি এই বিক্রিয়াটা মুখস্থ করতে হবে না। কেন মুখস্থ করতে হবে না? কারণ একটু পরে যখন বিস্তারিত পড়া করবো, তখন দেখবো তোমার এটা এমনি মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, খালি তুলে রাখতে পারো। এটা হচ্ছে আসল ফটোফসফোরেশন বিক্রিয়া। এটা একটু পরে এমনি মুখস্থ হবে, সুতরাং সেই জন্য এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। হয়েছে নিশ্চয়ই, আমি মিশাই ফেললাম, হ্যাঁ। এই ফটোফসফোরেশনটা দুইভাবে হইতে পারে। একটা বলে অচক্রিয়, অচক্রিয়টা আগে বললাম কারণ এটা বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে চক্রিয়। একটা হচ্ছে অচক্রিয় ফটোফসফোরেশন, আর একটা হচ্ছে চক্রিয়। এবার আমাকে বলো ফটো সিস্টেম কয়টা? PS1 আর PS2। নামটা কেন চক্রীয় আর অচক্রীয় হলো দেখো। অচক্রীয় হওয়ার নামটা কারণ এটা শুরু হয় PS2 দ্বারা, এরপর এটা PS1 এ যায়।
এরপর শেষ হয়ে যায়। তার মানে PS2 দ্বারা শুরু হলো, গোল করে দিই, PS2 দ্বারা শুরু হলো, এরপর PS1 এর কাছে গেল, এরপর শেষ হয়ে গেল। তার মানে এক পর্যায়ে শুরু হলো আর শেষ হলো না, মানে কোনো চক্রটা ফিরে আসলো না, সেজন্য নাম অচক্রীয়। কিন্তু যদি বলি তাহলে এর নাম কেন চক্রীয়, এটা PS2 দ্বারা শুরু হয় এবং ফিরে আবার PS2 কাছে আসে, সরি PS1 দ্বারা শুরু হয়। হ্যাঁ, তাহলে বুঝো নামটা কেন অচক্রীয়, PS2 থেকে শুরু হয়ে PS1 ঘুরে আবার শেষ হয়ে গেল, আর নাই, তাহলে চক্রে ফিরে আসলো না। আর এটা PS1 থেকে শুরু হয়ে আবার PS1 এ ফিরে আসে। এর বিস্তারিত আছে। আচ্ছা, তোমরা আমাকে বলো যে এখন আমি কি এখান থেকে নেক্সট দিন শুরু করে তোমাদের এখন যে অংশ পড়বো পড়াইছি এটা পড়তে দিব, নাকি একটা চক্রী অচক্র পড়াই মানে চক্র শুরু করে দেবো? ওকে, তাহলে